যোগ্যরা বলি হলে হোক, এই মুডে তৃণমূল সরকার আছে, আরো ঘেঁটে দিতে চাইছে। তাহলে এই এতগুলো তালগোল পাকিয়ে এখন ফাইনালি যেটাকে যোগ্য অযোগ্য লিস্ট বলে চালাতে চাইছে, সেটার মধ্যেও কোনো নতুন ঘাপলা আছে কিনা খুঁজে দেখা উচিত। ওই জন্য এখন এই মিছিলে অঙ্কিতা অধিকারী ঢুকে পড়েছে, এই মিছিলে বাকি সব এইরকম ঢুকে পড়েছে। তাহলে এই যা সামগ্রিক চিটিংবাজির সিস্টেম, রন্ধ্রে রন্ধ্রে ইনস্টিটিউশনালাইজেশন অফ করাপশন, দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। আপনি এসে প্রকাশ্যে এসে বলুন যে আমি অমুক তৃণমূলের নেতাকে টাকা দিয়েছিলাম চাকরি পাওয়ার জন্য, তারপর আমি আপনি একসাথে সেই নেতার কাছে যাব, টাকা ফেরত চাইতে যাব, আর সেই নেতাকে জেলে পড়তে যাব। দাদা, কার্যত আমরা যেটা দেখতে পাচ্ছি যে এসএসসি যারা আনটেন্টেড বলে এখন অবধি চিহ্নিত আছে, তাদের জন্য সময়সীমা এক্সটেন্ড করা হলো 31শে ডিসেম্বর অবধি। এটা কি কোথাও না কোথাও কি সাময়িক স্বস্তি, কারণ কি মুখ্যমন্ত্রী নবান্ন থেকে একেবারে সেই বার্তাই দিয়েছেন? গভর্নমেন্টের সাময়িক স্বস্তি হতে পারে, কিন্তু চাকরি প্রার্থীদের বা চাকরি হারাদের একেবারেই সাময়িক স্বস্তি নয়। হ্যাঁ ঠিক, ক্যাবিনেটের গোটা ক্যাবিনেট জেলে যাবে না এরকম একটা কথা সুপ্রিম কোর্ট বলেছে এর আগের দিন, আজকে এইটা বলেছে। কিন্তু গভর্নমেন্টকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা বা স্বচ্ছ অস্বচ্ছ সেগুলো মানুষের সামনে আনা, কোর্টের কাছে জমা দেওয়া, এই সব প্রশ্নে যে গভর্নমেন্টের খুব স্বস্তির ব্যাপার আছে তা তো নয়। আপাতত যারা চিহ্নিত হয়েছেন তারা বাদ দিয়ে বাকিরা যারা অস্বচ্ছও হতে পারেন, স্বচ্ছও হতে পারেন, যেহেতু এখনো চিহ্নিত হননি, ফলত আপাতত ক্লাস করান। 31শে ডিসেম্বরের পরে কি হবে, এই প্রশ্ন তাহলে থাকবে। আর রাজ্য সরকার তারা তো আরো এক লট, এখান থেকে আরো এক লট যদি টাকা কামানো যায়, আরো এক লট নিয়োগের চেষ্টা করে, এইসব তাদের ইয়ে হতে পারে। কিন্তু আমার মনে হয় না যে এটা মানুষের কাছেও রাজ্য সরকার আরো টেন্টেড হলো, রাজ্য সরকারটা সামগ্রিকভাবে টেন্টেড হলো। এবং এটা তো বোঝা গেল যে চুরি আছে। রিভিউ পিটিশন দাখিল করবে বলেছিল, করলো না তো। রিভিউ পিটিশনটা গেল কোথায়? কি একটা আগের দিন ওই চুপচাপ লুকিয়ে চুরি একটা নোটিশ দিয়ে দিয়েছে। তো সুতরাং পরিষ্কার, আবার গতকাল কোর্টের রায়ও এটা প্রমাণিত হলো যে এই চুরি ডাকাতি হয়েছে। কিন্তু দাদা, এই যে রিভিউ পিটিশন, এর পরেও কি রিভিউ পিটিশনের কোনো গ্রাহ্যতা আছে? থাকছে না তো, সেটাই তো বলছি। রিভিউ পিটিশনের রাস্তা বন্ধ হয়ে গেল। সরকার বলেছিল যে না, আমরা কোর্টের কাছে গিয়ে বলবো। শিক্ষামন্ত্রী মাঝে কবে একটা বললেন যে আমরা তাহলে এর মধ্যে 21শে এপ্রিল না কবে একটা তালিকা বের করে দেব। তা তালিকা এতদিন বের করেননি কেন? মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে বললেন যোগ্যদেরটা দেখছি, যোগ্যদের পাশে থাকবো, অযোগ্যদেরটাও দেখছি। আসল কথাটা, বাংলা কথা হলো, তৃণমূল কংগ্রেস এদের থেকে টাকা নিয়ে ফেলেছে, এবং সেই টাকা নিয়ে এখন যদি তাদের চাকরি না থাকে, তাহলে এরা এসে বলবে যে আমি টাকা দিয়েছিলাম, তুমি তৃণমূলের নেতা, আমার চাকরি নেই কেন, তাহলে টাকা ফেরত দাও। তখন তৃণমূলের নেতারা পাবলিকের হাতেও মার খাবে আর জেলে যাবে। স্বচ্ছ অস্বচ্ছ চাল কাকর বাছাই করতে গেলে তো প্রথমে অ্যাডমিট করতে হবে যে আমি তার মানে টাকা নিয়ে চাকরি দিয়েছি, যারা অস্বচ্ছ আছে তাদেরকে। এই, এবং তখনই ওটা একটা অফেন্স হয়ে যাবে। তাহলে সেইটাকে ইয়ে করার জন্য, সেটা থেকে বাঁচার জন্য, যোগ্যরা বলি হলে হোক, এই মুডে তৃণমূল সরকার আছে, আরো ঘেঁটে দিতে চাইছে। গতকাল সুপ্রিম কোর্টের যা কথা হয়েছে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট যা কথা হয়েছে, তাতে করে আমাদের আরো আরেকটু খেয়াল রাখতে হবে, আরেকটু দেখতে হবে। খুব সরকারের স্বস্তি সাময়িকভাবে হলো, কিন্তু বড় কোনো স্বস্তি হলো বলে মনে হচ্ছে না। আর চাকরি প্রার্থীদের উৎকণ্ঠা আরো বেড়ে গেল। কিন্তু দাদা, এই যে তুমি এক্ষুনি তালিকার কথা বলে, আমরা শুনেছিলাম ব্রাত্য বসু 11ই এপ্রিল ঘোষণা করেছিলেন যে 21শে এপ্রিলের মধ্যে তিনি একটি তালিকা দেবেন। তার দুদিনের মাথাতেই আমরা দেখেছিলাম যে এসএসসির পক্ষ থেকে ইমেল করা হয়েছে 19,000-এর একটি তালিকা। তাহলে সেই তালিকা 17 তারিখ দেখানো হলো না কেন? এতদিন দেখানো হয়নি কেন? 5-6 বছর ধরে দেখানো হচ্ছিল না কেন, যদি হাতের সামনেই ছিল তো? ওই উত্তরপ্রদেশে যে লোকটার, ওই যে নাইসা স্ক্যানটেকের যে লোকটার বাড়ির ছাদে পাওয়া গেল ওএমআর শিট, ওগুলো তাহলে কি ওখানে গেল কি করে? আচ্ছা, মিরর ইমেজ নিয়ে যে এত আলোচনা হচ্ছিল, কি হলো ব্যাপারটা? এতদিন দেখাওনি কেন, বলনি কেন? সিবিআই গিয়ে তাদের হার্ড ডিস্কে, হার্ড ড্রাইভ থেকে কিছু খুঁজে পায়নি কেন? ওএমআর শিট পুড়িয়ে ফেলা হয়েছিল, নষ্ট করে ফেলা হয়েছিল কেন? 1 বছর সংরক্ষণ করার নিয়ম ছিল তো। তাহলে এই এতগুলো তালগোল পাকিয়ে এখন ফাইনালি যেটাকে যোগ্য অযোগ্য লিস্ট বলে চালাতে চাইছে, সেটার মধ্যেও কোনো নতুন ঘাপলা আছে কিনা খুঁজে দেখা উচিত। হাতে হাতে ওএমআর শিট করে দিয়ে তারপরে এখন বলছে যে ইনি যোগ্য ইনি অযোগ্য, এটাও হতে পারে।
সুতরাং এগুলো আরো সাবজেক্ট টু ফার্দার এনকোয়ারি, এবং রাজ্য সরকারের প্রথম উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠে যাবে, তাদের অস্বচ্ছতা নিয়ে। তারা এতদিন জমা দেয়নি, এতদিন কোথায় ছিলেন? এখন যেটা বলছে সেটারও সত্যতা নিয়ে যথেষ্ট প্রশ্নের অবকাশ আছে। কিন্তু দাদা সেই জায়গায় মুখ্যমন্ত্রী বলছেন যে অনেকে এই সময় এক্সটেনশনের পরেও বলছেন 2026 2026 2026 অব্দি লাগবে না, সময় 25-এর মধ্যেই সবকিছু মিটিয়ে দেবে। বিশ্বাস করেন? একমাত্র মুখ্যমন্ত্রীর এবং একমাত্র পথ হচ্ছে, মুখ্যমন্ত্রী যদি বিজেপিকে ফিট করে সিবিআই কে ফিট করে ফেলতে পারেন, যেরকম উনি এর আগে সারদার কেসে করেছেন, এর আগে এই চাকরি চুরির ঘটনা, এই কাকু কুন্তল হৈমন্তী শান্তনু এই সমস্ত কেসে করছেন, ভাইপোর কেসে যেভাবে করেছেন, উনি যদি ফিট করে ফেলতে পারেন, এবং তারপরে দিল্লির বিজেপি সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক, অমিত শাহ ডিপার্টমেন্ট, তারা যদি সিবিআই ইডিকে বলে যে এটা হালকা ছেড়ে দে, এটা নিয়ে বেশি গন্ডগোল করিস না, মমতা ব্যানার্জিকে লিজ অফ লাইফ দিয়ে দাও, যেরকম আর্জি করে হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন, আমি আমার 30 বছরের বিচারক জীবনে কোনোদিন পুলিশের এত ভয়ানক ভূমিকা দেখিনি। তারপরেও সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না, মাঝপথে তদন্ত ঝুলে গেল, সন্দীপ ঘোষ আর টালা থানার ওসি জামিন পেয়ে গেল, তাই তো? তাহলে এইরকম যদি সেট করে ফেলতে পারেন বিজেপিকে, তাহলে এক কথা। আইনের মধ্যে, আইনের চলাচলের মধ্যে মুখ্যমন্ত্রীর পক্ষে দ্রুত সাটাসাট ফাটাফাট, যোগ্য অযোগ্য সবকিছু একেবারে উনি মিটিয়ে দেবেন, সবার চাকরি থাকবে, চুরির টাকাও তৃণমূলের কাছে থাকবে, অস্বচ্ছ নিয়োগটা নিয়েই চলবে সমাজ, এইটা হবে না। আচ্ছা দাদা, এই যে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছিলাম প্ল্যান এ বি সি ডি সবকিছু রেডি আছে, প্ল্যান এ তো আমরা দেখেছি, তাহলে এটা কি কোথাও না কোথাও কি প্ল্যান বি? আরে উনি, সেটা তো উনি, ওনাকে বলতে বলো, আমি কি করে বলবো কোনটা ওনার প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি? আমি যা বুঝি সব মিলিয়ে ওনার প্ল্যান জেড হচ্ছে, প্ল্যান ওয়াই অব্দি কোনো কিছু কাজ না করলে বিজেপিতে চলে যাওয়া, এটা হচ্ছে ওনার ফাইনাল প্ল্যান জেড। ওনার ভাইপো তার আগেই ঝাঁপ দেওয়ার জন্য রেডি হয়ে আছে, দেহ আছে তৃণমূলে, মন জমা হয়ে আছে বিজেপির সাথে, কারণ ওখানে ওই কারণে জেলের বাইরে আছে এখনো। আর উনি যত রকম এই ধরনের গন্ডগোলে ফাঁসবেন, যত গন্ডগোলে করাবেন, এবং সবাই এটা বোঝে যে আগে একটা কথা ছিল যে মমতা ব্যানার্জি ভালো, আশেপাশের লোকেরা খারাপ, এখন সেটা সবাই বোঝে। একটি পরিবারের 35টা প্লট, আশেপাশের লোকেরা খারাপ বলে হয় না, মাথাটাও পচা। তাহলে মাথা যত এই তারে জড়াবে, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি যাই থাকুক না কেন, হয় জেলে যেতে হবে, নয় বিজেপিতে যেতে হবে। বিজেপিটাও এই সম্ভবত লাস্ট টার্ম, এরপরে আর দিল্লিতে থাকবে না। কিন্তু দাদা এই যে আপনারা বারংবার ভাইপো ভাইপো করছেন, ভাইপো তো একেবারে একটি সভায় গেছিলেন, সেখানে গিয়ে বলেছেন যে ইডি সিবিআই আমার কাজকলা করেছে এবং করবে, 5-4 বছর ধরে ঘুরছি। এই কনফিডেন্স আসে কোত্থেকে? তা যারা লড়াই করছে, পাল্টা কথা বলছে, তাদের বিরুদ্ধে তারা যদি সব অন্তঃশ্বাস শূন্য কথা বলে থাকে, তাহলে নেতাজি ইন্ডোরে বিকাশ ভট্টাচার্য সম্পর্কে মমতা ব্যানার্জি যে একটা আক্রোশ দেখালেন, সেটা কখনো হয়? ওই আক্রোশটার মানে কি? কেন আইসোলেট করা হবে না? ওই খেপে যাওয়ার মানে কি? মানে আমি অপরাধ করেছি, বিকাশ ভট্টাচার্য বুঝে ফেলেছে, তাই জন্য এখন তার পিছনে লাগো। ভাইপো তুলনায় সে, তার বয়স কম, সে আরেকটু, সে সব মিলিয়ে কি বলবো, সে আরেকটু কর্পোরেট, সে একেবারে গোড়ায় গিয়ে, মাথায় গিয়ে সে ফিট করে ফেলেছে। মনে আছে ভাইপোকে ডেকেছিল, 8 ঘন্টা 9 ঘন্টা জেরা করেছিল, আর ভাইপো বেরিয়ে এসে সিবিআই দপ্তরের বাইরে বেরিয়ে এসেই কংগ্রেসকে গালি দিয়েছিল ভরা বিজেপি সরকারের আমলে। তাহলে ভাইপো এইরকম লাইনবাজি করে কোনো মতে বিভিন্ন রকম সরু লাইন করে টিকে আছে, বেঁচে আছে, এবং সেই কারণেই ভাইপো এই কনফিডেন্স পাচ্ছে, কারণ বিজেপির বরা ভয়ে আছে। একটা কথা বোঝো, তৃণমূলটাকে বিজেপির বাইরে রেখে ভেবো না। তৃণমূলটাকে যদি অ্যাজ তৃণমূল বিচ্ছিন্নভাবে আলোচনা করো, তাহলে গোটা পিকচার ধরতে পারবে না। আসল কথা হলো আরএসএস, বিজেপি, তারা পশ্চিমবঙ্গে সিপিএম উঠে আসুক এটা চায় না, সেই কারণে তারা তৃণমূলকে পুষে রেখেছে, অ্যালাউ করে রেখেছে। কয়লা, গরু, বালি, চাকরি, লটারি, আরজিকর, শিক্ষা, স্বাস্থ্য, যা খাদ্য, যা পারবি কর, আমরা তোদেরকে বাঁচিয়ে রাখবো। এবং সেই কারণে তৃণমূলটা টিকে আছে বিজেপির, দিল্লির সরকারের বদান্যতায়। এই যে 100 দিনের কাজের টাকা গাপ হয়ে গেল, ওখান থেকে 100 দিনের টাকাটা আটকে দিয়েছে গরিব মানুষের ক্ষতি করবে বলে, কিন্তু এখানে যারা 100 দিনের কাজের টাকা চুরি করলো তাদের কিন্তু ধরার জন্য সিবিআইডি আসেনি। কালীঘাটের কাকু শুনতে শুনতে কান পচে গেল, কালীঘাটের কাকু জামিন পেয়ে যাচ্ছে, কালীঘাটের ভাইপো অব্দি পৌঁছাতে পারলো না। তার মানে এইটা তোমায় বুঝতে হবে যে ভাইপো যে এত রংবাজি করে বলছেন, এটা আসলে বিজেপির কনফিডেন্সটা নিয়ে বলছেন। বিজেপি বলেছে যে ঠিক আছে, আমি তোমায় এখন ধরবো না, তুমি বাইরে থাকো, ওই জন্য বেরিয়ে এসে এইসব বাঘের মতো হালুম হুলুম করছে, নাহলে এগুলা সব বেড়াল।
আমার একেবারে শেষ প্রশ্ন, এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রসঙ্গ আপনি তুলেন, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী এই এই যে 26,000 প্যানেল বাতিল হওয়ার পর বিকাশ রঞ্জনকে একাধিক কটাক্ষ করেছে। তার বাইরেও আমরা দেখলাম গতকাল এই রায়ের পরে দেবাংশু ভট্টাচার্য একেবারে ফেসবুকে এসে বললেন যে যে সকল শকুনেরা 20,000-কে না খাইয়ে মারতে চেয়েছিল তাদের বাড়াহাতে ছাই করলো। না না, কেন মামলা করেছে? প্রথম কথা হচ্ছে যে 22 লক্ষ, 26,000 না, 22 লক্ষ লোক পরীক্ষা দিয়ে বঞ্চিত হয়েছিল। তারা ভেবেছে সঠিকভাবে ভেবেছে যে এই নিয়োগে গন্ডগোল আছে। তারা তখন 22 লক্ষ লোক বিকাশ ভট্টাচার্যের কাছে গিয়ে বলেছে আপনি মামলা করুন। পয়েন্ট নাম্বার 1, বঞ্চিত 22 লক্ষ, 26,000 না। দ্বিতীয়ত হচ্ছে তারপরে দীর্ঘ তদন্ত, এই কোর্ট ওই কোর্ট সেই কোর্ট মিলিয়ে সর্বোচ্চ কোর্টে গিয়ে 26,000 লোকের চাকরি গেছে। সেই 26,000 লোকের চাকরি যাওয়ার কারণ হিসেবে বোঝা গেছে যে তৃণমূল সরকারের চুরি, তারা চাল কাকড় আলাদা করেনি, এক করে দিয়েছে। তাহলে কাকড়গুলোকে এখনো অবধি পাওয়া যাচ্ছে না। কাকড়গুলোকে যতক্ষণ পাওয়া না যাবে চালেরও চাকরি কনফার্ম হবে না। সুতরাং আমি আবার বলছি, গতকাল যা বলেছে কোর্ট, তাতে করে দেবাংশুদের দলের মন্ত্রিসভার অল্প কয়েক মাসের লিজ অফ লাইফ হলো। কিন্তু কোর্ট এটাও বলেছে যে আমি যেভাবে যেভাবে বলেছি সেগুলো না করলে কিন্তু আমি নির্দেশ ফিরিয়ে নেব। সুতরাং আজ নয় কাল, কাল নয় পরশু, রিভিউ পিটিশনেরও সুযোগ রইল না। কোর্টের কথা শুনতেও হবে, যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, আর না করতে পারলে আজ নয় কাল, কাল নয় পরশু জেলে যেতেই হবে। আমরা বলছি যে অযোগ্য অযোগ্য কথাটা আমি ব্যবহার করতে চাই না। প্রত্যেক মানুষেরই কোনো না কোনো যোগ্যতা থাকে, চুরি করাও একটা যোগ্যতা। তা যাই হোক, যারা অস্বচ্ছভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে তারা এখন লজ্জিত হয়ে আছেন, লুকিয়ে আছেন, মুখে সামনে এসে বলতে পারছেন না ন্যাচারালি। আমরা তাদেরকে বলছি লজ্জা পাবেন না। স্বচ্ছদের চাকরি রক্ষার স্বার্থে, গোটা শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচানোর স্বার্থে আপনি এগিয়ে আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি এসে প্রকাশ্যে এসে বলুন যে আমি অমুক তৃণমূলের নেতাকে টাকা দিয়েছিলাম চাকরি পাওয়ার জন্য। তারপর আমি আপনি একসাথে সেই নেতার কাছে যাব, টাকা ফেরত চাইতে যাব, আর সেই নেতাকে জেলে পড়তে যাব। তারপরে যা ভবিষ্যতে পরীক্ষা টরীক্ষা হবে আপনারা সবাই, সব মানুষ চেষ্টা করতে পারে, কি অসুবিধা আছে। কিন্তু কথা হচ্ছে যে যে টাকাটা দিল সে একমাত্র দোষী তা নয়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, যে টাকাটা নিল সেও কিন্তু দোষী, সেই বরং বেশি দোষী, কারণ সে সরকারে আছে। কিন্তু দাদা এই যে মন্ত্রীগণ অভিজ্ঞ অধিকারী কিন্তু যোগ্য করে রাস্তায়, ওই জন্যই তো বলছি, তাহলে বুঝতে পারছো চাল কাকড় আলাদা করা যায়নি। ওই জন্য এখন এই মিছিলে অঙ্কিতা অধিকারী ঢুকে পড়েছে, এই মিছিলে বাকি সব এইরকম ঢুকে পড়েছে। তাহলে এই যা সামগ্রিক চিটিংবাজির সিস্টেম, রন্ধ্রে রন্ধ্রে ইনস্টিটিউশনালাইজেশন অফ করাপশন, দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে, তাতে করে এইটা হবেই যে হয় তৃণমূল কংগ্রেস তারা তাদের কৃতকর্মের জন্য শাস্তি পাবে, আর নতুবা কিছু বাড়তি লোকেরও চাকরি যাতে চলে যায় তৃণমূলেরই জন্য, তৃণমূলের চুরির জন্য, সেইটা এনশিওর তৃণমূলই করবে। আমরা সবাই স্বচ্ছদের পাশে আছি, কিন্তু তৃণমূল সরকারের এই ওনাস ইজ আপন দেম। তৃণমূল সরকারের দায়িত্ব মানুষের সামনে স্বচ্ছ অস্বচ্ছটা এনে দেওয়া।